সে চলে যেতেই মাহের একটু দূরে রাখা নিজের ফোনের ভিডিও রেকর্ডারটা অফ করে তার আর আরশির মধ্যকার কথোপকথন একটা নম্বরে পাঠিয়ে দেয় আর সেই নম্বরে এসএমএস করে, কাজ হয়ে গেছে। এরপর দরজা লাগিয়ে সেখানেই মেঝেতে বসে বিড়বিড় করে বলে, তোমার দোয়া কবুল হবে না, কারণ আমার মনের মতো মুখশ্রী পৃথিবীতে একটাই আছে, যার মালিক তুমি। তোমার জন্য আমি জীবন দিতে পারবো, কিন্তু ভালোবেসে তোমার হাত ধরতে পারবো না, কারণ তোমার চেয়ে আমার জীবনে আরো ইম্পর্ট্যান্ট কেউ আছে, তাই বাধ্য হয়ে তোমার মনটা ভাঙতে হলো। তাছাড়া আমার মতো সাপোসা বডিগার্ডের প্রেমে পড়া তোমার জন্য বারণ, মাই কুইন। সন্ধ্যায় অর্ক পেঁয়াজু খাওয়ার আবদার করে। সেটা রক্ষা করতে নির্জনা কোমর বেঁধে লেগে যায়। জহুরা মঞ্জিলে ডাইনিং থেকে রান্নাঘরটা স্পষ্ট দেখা যাচ্ছে। ডাইনিং টেবিলে বসে নিজের অর্ধাঙ্গিনীর কোমরে শাড়ি গুজে রান্নার দৃশ্য দেখে নয়ন জুড়াচ্ছে অর্ক। আগুনের তাপে বিন্দু বিন্দু জলকণা জমছে নির্জনার নাকের উপরে। মুচকি হেসে নিচু কণ্ঠে অর্ক বলে, এই হলো সুন্দরী বউ থাকার জ্বালা। এদের দেখলেই যখন তখন টুক করে আদর করতে মন চায়। আহারে, আমার বউটা কত কষ্ট করছে, কিন্তু আমিই বা কি করবো? সকাল থেকে যেভাবে চড়ুই পাখির মতো ফুরুত ফুরুত করছে, 2 মিনিট শান্তিতে তাকে দেখতেও পারি না। তাই তো এই বায়না। তখনই তার চোখ যায় নির্জনার কোমরের দিকে, যেখানে একই রকম জলকণার অবস্থান। আর এতে তাকে এতটাই আবেদনময়ী লাগছে যে অর্ক একটা শুকনো ঢুক গিলে বিড়বিড় করে বলে, হুম, এই মেয়ে সালোয়ার কামিজে ভালো ছিল। আমি মাতব্বরি করে নিজের সর্বনাশ ডেকে নিজে এনেছি। পেঁয়াজগুলো নিয়ে নির্জনা রান্নাঘর থেকে বের হয়ে ডাইনিংয়ের দিকে এগিয়ে যায়। তখন অদূরে কিছু একটা দেখে তার হাত থেকে পেঁয়াজু ভর্তি কাচের প্লেটটা পড়ে ভেঙে যায়। পেঁয়াজুগুলো নিয়ে নির্জনা রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। তখন অদূরে কিছু একটা দেখে তার হাত থেকে পেঁয়াজু ভর্তি কাচের প্লেটটা পড়ে ভেঙে যায়। অর্ক নির্জনার দিকে তাকিয়ে দেখে তার মুখশ্রীটা আতঙ্কে বিকৃত হয়ে গেছে। সে নির্জনার চোখের দৃষ্টি অনুসরণ করতেই রুহানকে নিজেদের ড্রয়িং রুমে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। প্রচণ্ড আক্রোশের অর্ক দিকবিদিক শূন্য হয়ে রুহানের দিকে ছুটে যাবে। তখনই অর্ণব সেখানে এসে উপস্থিত হয় আর রুহানকে উদ্দেশ্য করে বলে, আরে মিস্টার খন্দকার, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আপনি এখানে আসবেন, বাবা সে ব্যাপারে তো কিছু বলেনি। কোনো জরুরি দরকার? রুহান রহস্যময় হাসি দিয়ে বাঁকা চোখে নির্জনার দিকে তাকিয়ে বলে, ভীষণ জরুরি দরকার মিস্টার সিদ্দিকী। আমার একটা খুব প্রিয় জিনিস আপনাদের বাড়িতে আছে। ভয়ে নির্জনা কাঁপতে শুরু করে। অর্ক রাগে তার মুষ্টি শক্ত করে নেয়। অর্ণব রুহানের কথা বুঝতে না পেরে বলে, আই এম সো সরি মিস্টার খন্দকার, আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি কি বাবার কাছে এসেছেন? যদি তাই হয়ে থাকে, বাবা এখনো তো ফেরেনি। তখনই একটু দূর হতে একটা নারী কণ্ঠ ভেসে আসে। উনি আমার জন্য এসেছেন? অর্ণব পিছন ফিরে দেখে ডাক্তার প্রীতির ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক লাগিয়ে হাতে একটা লাগেজ নিয়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। প্রীতি রুহানের পাশে দাঁড়িয়ে অর্ণবের দিকে তাকিয়ে বলে, রোহান আমার উর্দি হাসবেন, উনি আমাকে বাড়ি পৌঁছে দিতে এসেছেন। ডাক্তার প্রীতির কথায় পিনপতঙ্গ নীরবতা ছেয়ে গেল জহুরা মঞ্জিলের ড্রয়িং রুমে। সবাই এতটাই স্তব্ধ হয়ে গেল যে কারো মুখে কোনো বুলি ফুটছে না। তখন পিছন থেকে অতি উচ্ছ্বাসিত কণ্ঠে আরশি বলে ওঠে, রুহান খন্দকার, প্রীতি, দিস ইজ চিটিং। তুমি ফুল কান্ট্রির ক্রাশকে বিয়ে করতে পারো না। হ্যালো, আমি আরশি সিদ্দিকী। আরশির বাড়ানো হাতের সাথে হাত মিলিয়ে রুহান বলে, রোহান খন্দকার। মাহের নিরাপত্তাজনিত কারণে সর্বক্ষণ জোহরা মঞ্জিলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে। সে যখনই দেখেছে রুহান বাড়িতে প্রবেশ করেছে, সেও সাথে সাথে সেখানে চলে আসে। এসে দেখে ডাক্তার প্রীতি রুহানকে তার হবু স্বামী বলে পরিচয় করিয়ে দিচ্ছে, কিন্তু নির্জনা রুহানের দিকে তাকিয়ে ভয়ে কাঁপছে। তাই সে নির্জনাকে সামলানোর জন্য তার দিকে এগিয়ে যাবে, তখনই আরশির উচ্ছ্বাসিত কণ্ঠে বলা এই কথাগুলো শোনে। আর রুহান এবং আরশির হাত মেলানো দেখে সে মুষ্টি শক্ত করে নেয়। নিজের বোনের রুহানের সাথে এই বাড়াবাড়িটা অর্ক সহ্য করতে পারছে না। সে আরশি কিংবা ডাক্তার প্রীতিকে কিছু বলবে তার আগেই মেহের সেখানে গিয়ে নির্জনার উদ্দেশ্যে ফিসফিস করে বলে, ম্যাম প্লিজ আপনি শান্ত থাকুন, এখানে কিছু বলা মিনিস্টার স্যারের নিষেধ। আমি থাকতে কারো কোনো ক্ষতি হবে না।
মাহেরের কথা শুনে অর্কও নিজের মত বদলায়। আর নির্জনা তো এতটা আতঙ্কিত, সে কোনো কিছু বলার অবস্থায় নেই। তবু মাহেরের কথা শুনে সে কিছুটা স্বস্তি পায়। এদিকে অর্ণবও রুহানের দিকে হাত বাড়িয়ে তার সাথে হ্যান্ডশেক করে বলে, আমি ভাবতে পারিনি আপনি ডাক্তার প্রীতির উডবি হবেন। রুহান এক নজর নির্জনার দিকে তাকিয়ে বলে, আমিও ভাবতে পারিনি আমার ফিউচারকে এখানে পাবো। ইনফ্যাক্ট প্রীতির বাড়ির সবাই জানে সে ঢাকাই হসপিটালে জব করে, কিন্তু কেউ জানে না সে কারো বাড়িতে এভাবে পার্সোনাল ডক্টর হিসেবে আছে। আই ওমিয়েন একটু প্লে নেটিয়েরন। প্রীতি খুব সহজভাবে বলে, গাড়িতে যেতে যেতে কথা বলছি। আফটার অল আমরা কুষ্টিয়া যাচ্ছি, অনেকটা রাস্তা। খুব ভদ্রভাবে ডাক্তার প্রীতির কথা মেনে নিয়ে রুহান বলে, আমরা হেলিকপ্টারে যাচ্ছি, সো রাস্তাটা 20 মিনিটের। রিয়েলি? হেলিকপ্টার? ইউ আর সো লাকি। আচ্ছা। কথাটি ডাক্তার প্রীতির কানে ফিসফিস করে বলে চোখ টিপ দেয় আরশি। প্রীতি আরশির কথায় কোনো প্রতিক্রিয়া না করে রুহানকে বলে, তাহলে বাড়ি গিয়ে একেবারে মা বাবা আর আপনাকে এক্সপ্লেন করছি। এরপর সে আরশিকে জড়িয়ে তার কানে কানে বলে, একটু কি বলেছি ভুলে যেও না। মাহের যতই তোমাকে রিজেক্ট করুক, তুমি কিন্তু এত সহজে আশা ছাড়বে না। আরশিও প্রীতির কানে কানে বলে, তুমি ভরসা দিলে বলেই তো হাল ছেড়ে দিইনি। তবে তুমি কিন্তু বলনি, তুমি কি আগে থেকে কি করে জানতে মাহের আমাকে রিজেক্ট করবে? আমার বিয়ের পর তোমাকে সব বলবো। বলেই ডাক্তার প্রীতি আরশিকে ছেড়ে দেয়। কিন্তু অর্ণব ডাক্তার প্রীতিকে উদ্দেশ্য করেই বলে, আপনি যদি চলে যান তাহলে আপনার রোগীর কি হবে? আপনার বাবার সাথে এ নিয়ে আমার কথা হয়ে গেছে মিস্টার অর্ণব। বলেই ডাক্তার প্রীতি আরশিকে ছেড়ে দেয়। কিন্তু অর্ণব ডাক্তার প্রীতিকে উদ্দেশ্য করে বলে, মাই পেশেন্ট অর্ক অ্যান্ড হিজ ওয়াইফ অর্জনা। রুহান তাদের দিকে হাত না বাড়িয়ে বলে, নাইস টু মিট ইউ। তোমার পেশেন্টকে দেখে মনে হয় না সে অসুস্থ। প্রীতি মৃদু স্বরে বলে। মানসিক অসুস্থতার বাইরে থেকে দেখা যায় না। এরপর সে নির্জনার হাতে অর্কর হাত দিয়ে বলে, থেকে সে তোমার দায়িত্ব। মিস্টার জাফর সিদ্দিকী যতই বড় ডাক্তার আনুক না কেন, তুমি ছাড়া ওকে কেউ ভালো করতে পারবে না। কিন্তু নির্জনা তো স্থির দৃষ্টিতে এক রাশ ঘৃণা নিয়ে রুহানার দিকে তাকিয়ে আছে। এদিকে ডাক্তার প্রীতি এবং অর্ক ফিসফিস করে কথা বলতে থাকে। তুমি সকালে কেন বলনি তুমি রুহানকে বিয়ে করছো? তোমাদের কাউকে বলতে বারণ করেছিল। ডেফিনেটলি সে বারণ করবে, তুমি বিয়েটা ভেঙে দাও। প্রীতি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে। তোমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে, আমি যাই, পরে কথা হবে। বলেই সে রুহানকে নিয়ে বের হয়ে যাবে। তখনই রুহান সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনাদের সবার দাওয়াত রইল। পরশু আমাদের এঙ্গেজমেন্ট, আশা করি সবাই আসবেন। আমি মিস্টার সাহেবের কাছে অলরেডি কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে। আরশি আবারও উচ্ছ্বাসিত হয়ে বলে। আমরা নিশ্চয়ই যাব। রুহান নির্জনার দিকে তাকিয়ে বলে। আমি অপেক্ষা করব। রুহান আর ডাক্তার প্রীতি চলে যাওয়ার দিকে তাকিয়ে অর্ণব মনে মনে বলে, এই হলো আমাকে রিজেক্ট করার কারণ। রুহান খন্দকার আমার চেয়ে বেশি সাকসেসফুল। সে যে রেভিশিং লাইফ তোমাকে দেবে তা আমি দিতে পারবো না। গাড়িতে বসে রুহান খুব সুন্দর করে ডাক্তার প্রীতিকে বলে, তুমি একজন সুস্থ মানুষের চিকিৎসা কেন করছিলে? অবাক দৃষ্টিতে রুহানের দিকে তাকিয়ে প্রীতি বলে, তুমি কি করলে? জানলে অর্ক অসুস্থ কিনা? বলবো, তার আগে আমি যা প্রশ্ন করেছি তার উত্তর দাও। তোমার সাথে আমার বিয়ে হতে চলেছে, তাই আমি জানতে চাই যে আমার হবু স্ত্রী কেন শুধু শুধু একটা সুস্থ মানুষের চিকিৎসা করছিল টাকার জন্য? যা শুনে প্রীতি বলে, টাকার জন্য ডাক্তারি পেশাকে অপমান করবে এতটা নিচু মন মানসিকতা আমার নয়। একটু ধৈর্য ধরো, বাড়ি গিয়ে আমার মা বাবা সহ সবাইকে একত্রে এক্সপ্লেন করব। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি হঠাৎ এঙ্গেজমেন্ট ডেট এগিয়ে দিয়েছো কেন? এতেই বা কেন রাজি হয়েছো? আমার যতদূর মনে পড়ে মাইমুনা আন্টি অনেকদিন থেকে আমাদের বিয়ের জন্য চেষ্টা করছিল, কিন্তু তুমি কখনো রাজি হওনি, কারণ তুমি অন্য একজনকে ভালোবাসতে। রুহান বেশ জোরালো গলায় বলে, ভালোবাসতাম না, এখনো বাসি। তাই নাকি? তাহলে বিয়েতে রাজি হয়ে গেলে যে? রুহান জানে তার একমাত্র তুরুপের তাস এখন ডাক্তার প্রীতি। তাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না, বরং যে কোনো উপায়ে তাকে হাতে রাখতে হবে। তাই সে অনেক দুঃখী গলায় বলে, তার বিয়ে হয়ে গেছে, তাই আমি মুভ অন করার চেষ্টা করছি। এদিকে নির্জনা একরাশ অস্থিরতা নিয়ে জাফর সিদ্দিকের ঘরের বাইরে পায়চারি করছে। যেভাবেই হোক বিয়েটা আটকাতে হবে। একটা মেয়ের জীবন সে কিছুতেই নষ্ট হতে দিতে পারে না।
জাফর সিদ্দিকী নিজের ঘরে প্রবেশ করার আগ মুহূর্তে নির্জনার মুখোমুখি হয়। নির্জনায় একই অস্থিরতা নিয়ে জাফর সিদ্দিকীকে বলে। রুহান ডক্টর প্রীতিকে বিয়ে করছে। ভাবলেশহীনভাবে নির্লিপ্ত গলায় জাফর সিদ্দিকী বলে। স্যার, যে কোনো মূল্যে বিয়েটা আটকাতে হবে। ডক্টর প্রীতির জীবনটা নষ্ট হয়ে যাবে। হলে হবে, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তোমার ছেলেকে নিয়ে ভাবো। এখন ঘরে যাও, অনেক রাত হয়েছে। তাদের মধ্যকার এসব কথা অর্ক আড়াল থেকে শুনতে পেয়ে মনে মনে বলে, বাবা, কবে তুমি একটু অন্যদের কথা ভাববে বলো তো? তোমার এই স্বার্থপরতার জন্য আমি 10 বছর পাগল সেজেছিলাম। হলে হবে, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তোমার ছেলেকে নিয়ে ভাবো। এখন ঘরে যাও, অনেক রাত হয়েছে। জাফর সিদ্দিকীর এমন কথায় নির্জনা খুব বেশি অবাক হয় না, কারণ যার কাছে নিজের ছেলের চেয়ে ক্ষমতা জরুরি, সে বাহিরের একজনের জন্য সেটা হারাতে চাইবে। কিন্তু এবার সে রুহানকে জিততে দিবে না বলে দৃঢ় সংকল্প করেছে। তাই সে জাফর সিদ্দিকীর দিকে তাকিয়ে বলে, আজ ডক্টর প্রীতির জায়গায় যদি আপনার মেয়ে আরশি থাকতো। খেই খেই করে ওঠে জাফর সিদ্দিকী। তোমার সাহস কি করে হয় ওই 2 টাকার ডাক্তারের সাথে আমার মেয়ের তুলনা করা? শোনো মেয়ে, তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আরশি কোনোদিন ওই ডাক্তার কিংবা তোমার জায়গায় থাকবে না। কারণ সে আমার মেয়ে, মিনিস্টার জাফর সিদ্দিকীর মেয়ে, কোনো ড্রাইভার কিংবা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে না। নির্জনাও কঠোর গলায় বলে, ড্রাইভার আর মিডল ক্লাস ফ্যামিলির মেয়েদের কি ভালো থাকতে নেই স্যার? আমি আপনাদের রিকোয়েস্ট করেছি, প্লিজ স্যার, এই বিয়েটা বন্ধ করুন। এটা সম্ভব না, কারণ তাজউদ্দিন খন্দকারের সাথে আমার কথা হয়েছে। এ বিয়েতে রুহান নিজের মত দিয়েছে। তাছাড়া এই বিয়েটা হলে তোমার জীবন থেকে রুহান নামক ঝামেলাটা দূর হবে। তার মানে এই বিয়েটা বন্ধ করতে আপনি কিছুই করবেন না? বেশ, এবার যা করার আমিই করব। নির্জনার ঝাঁঝালো কণ্ঠ শুনে জাফর সিদ্দিকী হুঁশে এলো। সত্যি, যদি নির্জনা বিয়েটা বন্ধ করে তবে হিতে বিপরীত হবে। তুমি মাথা গরম করো না। আমার ধারণা একবার বিয়েটা হয়ে রুহান ঠিক হয়ে যাবে। তাছাড়া প্রতি বুদ্ধিমতী মেয়ে, সে ঠিক রুহানকে সামনে নিবে। তাচ্ছিল্যের সাথে নির্জনা বলে, বুদ্ধিমতী হোক আর বোকা হোক, রুহান খন্দকারকে বিয়ে করে এই দুনিয়ায় কোনো মেয়েই ভালো থাকতে পারবে না। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, আপনি বিয়েটা বন্ধ করবেন কি না? শান্ত গলায় জাফর সিদ্দিকী বলেন, একবারই তো বললাম না। তবে আমারও একটা কথা মনে রাখবেন, আমিও ওই বিয়েটা হতে দিব না। সত্যি, কিছুতেই না। কথাগুলো বলে সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের ঘরে চলে এলো নির্জনা। প্রীতি নিজের মা বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রীতির বাবা ফরিদ রহমান একজন শান্তপ্রিয় মুসলিম এবং পেশায় স্কুল শিক্ষক। তার ধ্যান ধারণা সম্পূর্ণ আগের দিনের মানুষের মতো। বড় দুই মেয়েকে নিজের ইচ্ছে মতো 18 হওয়ার সাথে সাথে পাত্রস্থ করলেও ছোট মেয়ের বেলায় তা করতে পারেননি, শুধু স্ত্রী মোর্শেদা আর বড় দুই মেয়ের জেদের জন্য। তাছাড়া একমাত্র ছেলের নিখোঁজ হয়ে যাওয়া তিনি অনেকটা ভেঙে পড়েছিলেন। এদিকে প্রীতি অন্যদের তুলনায় ছাত্রী হিসেবে ভালো, তার উপর সরকারি মেডিকেল চান্স পাওয়ায় তিনিও পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে বিশেষ আপত্তি জানায়নি। কিন্তু আজ তার মনে হচ্ছে এখানেই তিনি ভুল করেছেন। তখন স্ত্রী আর মেয়েদের কথার পাত্তা না দিয়ে যদি ছোটটাকেও সঠিক সময় বিয়ে দিয়ে দিতেন, তবে আজ এই লজ্জার মুখোমুখি তাকে হতে হতো না। আজ আমার ইচ্ছা করছে তোকে নিজ হাতে খুন করি। বাড়িতে মিথ্যে কথা বলা, লেখাপড়া করে এই শিখছো তুমি? প্রীতি মাথা নিচু করে বলে, বাবা আমি চুপ, একদম চুপ। তোমার মুখ থেকে একটা শব্দ বের হলে জ্যান্ত পুঁতে ফেলবো। তুমি একটু শান্ত হও। স্ত্রীর সাথে কোনোদিন উচ্চস্বরে কথা না বললেও আজ মোর্শেদাকে ধমকে ওঠেন ফরিদ রহমান। সব নষ্টের গোড়া হলে তুমি। আমি বললাম বিয়ে দেই না, উনি মেয়েকে পড়াবেন, নিজের পায়ে দাঁড় করাবেন। এখন মিলল তো আমার সব কথা। পই পই করে বলেছিলাম মেয়েরে এত লাই দিও না। রুহান এতক্ষণ সবটা শুনছিল।
তার প্রীতির প্রতি কোনো আগ্রহ নেই। সে বিয়েও করতে চায় না। কিন্তু সে যখন জানতে পারে প্রীতি সবার অগোচরে অর্কের ব্যক্তিগত ডাক্তার হিসেবে কাজ করছে, তখনই তার মাথায় একটা প্ল্যান কাজ করা শুরু করে। তাই না চাইতেও মায়ের ছোটবেলার বান্ধবীর মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আঙ্কেল, আমার মনে হয় প্রীতির কথাটা একবার শোনা উচিত। ফরিদ রহমান এবার একটু শান্ত হলেন। যতই হোক, হবু জামাতার সামনে কোনো প্রকার দৃষ্টিকটু আচার তিনি করতে পারেন না। তিনি গম্ভীর গলায় প্রীতির দিকে তাকিয়ে বললেন, কিসের জন্য একটা মন্ত্রীর বাড়িতে পার্সোনাল ডাক্তারের কাজ করতে হলো? তোমার হসপিটালে বেতনে না পোষালে আমাকে বলতে, প্রয়োজনে আমি জমি বিক্রি করে তোমাকে টাকা দিতাম। ডাক্তার প্রীতি নিজের চোখ মুছে বাবার দিকে তাকিয়ে বলে, আমি টাকার জন্য কাজটা করিনি বাবা। তবে জাফর সিদ্দিকী কথা দিয়েছিলেন অর্ককে ভালো করে তুলতে পারলে হাসিবকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন, কারণ হাসিব কোথায় আছে তা তিনি জানেন। 7 বছর পর একমাত্র ছেলে বেঁচে আছে এমন কথা শুনে অস্থির হয়ে ওঠে মোর্শেদা। আমার হাসিব কোথায়? বল না প্রীতি, আমার ছেলে। জাফর সিদ্দিকী ছেলে সম্পূর্ণ সুস্থ না হয় তিনি আমাকে কিছু বলেননি। তুমি আমাকে নিয়ে চলো, আমি ওনার সাথে কথা বলবো, দরকার হলে ওনার পায়ে ধরবো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ডাক্তার প্রীতি বলে, মা, উনি খুঁজে বের করবেন না, কারণ হাসিবের নাম করে আমাকে জাস্ট ইউজ করেছে। না, তিনি যখন বলেছে তিনি বের করে দিবে। তুমি নিয়ে চলো। শুনছো সুমির বাবা, তুমি আমাকে নিয়ে চলো। মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়ায় এক পর্যায়ে মোর্শেদা অজ্ঞান হয়ে যায়। হাসিব নিখোঁজ হওয়ার পর থেকেই এমন হুটহাট জ্ঞান হারায় মোর্শেদা। প্রীতি নিজের মাকে ইঞ্জেকশন দিয়ে বাবাকে উদ্দেশ্য করে বলে, আমাকে মাফ করে দাও, আমি শুধু হাসিবের জন্য। গত 7 বছর ধরে নিজের ছেলেকে কত খুঁজে বেরিয়েছে, আর কতবার থানায় গেছেন তা শুধু ফরিদ রহমান নিজে জানে। আর ছোট ভাইকে প্রীতি কতটা ভালোবাসতো তাও তিনি জানেন। তাই তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হাসিবের আশা ছেড়ে দাও। ভাগ্য থাকলে তোমার ভাই ফিরে আসবে, তোমার সামনে নতুন জীবন, তা নিয়ে ভাবো। ডাক্তার প্রীতি কিছু বলবে তার আগেই রোহান বলে, আঙ্কেল, আমি প্রীতির সাথে একটু একা কথা বলতে চাই। রোহানকে নিয়ে ডাক্তার প্রীতির বাড়ির নিজের রুমে আসতেই রোহান প্রশ্ন করে, আপনি জাফর সিদ্দিকীকে কেন বলেননি যে তার ছেলে পাগল নয়, সে অভিনয় করছে? প্রীতি অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। নির্জনার মন খারাপের কারণটা অর্ক জানলেও এই মুহূর্তে তার করার কিছুই নেই। গত রাত হতে প্রীতিকে কয়েকবার ফোন দিয়েছে, কিন্তু শেষবার কলটি প্রীতি নয়, রুহান রিসিভ করে বলে, এতবার কল দিয়ে লাভ নেই। আমার ওরবি ওয়াইফ মিস্টার জাফর সিদ্দিকীর বাড়ির কারো কল রিসিভ করবে না, তাই তাকে কোনো কথা বলতে হলে তোমাকে আমার এঙ্গেজমেন্ট পার্টিতে আসতে হবে। অর্ক রুহানের কথা শুনে বুঝতে পারে সে মরণ খেলায় মত্ত হয়েছে, তাই সেও মনস্থির করেছে এবার এসপার ওসপার করেই ছাড়বে। তাই শেষবারের মতো নিজের পাগলামিটা উপভোগ করতে নির্জনাকে নিয়ে বের হয়। যদিও নির্জনা প্রথমে রাজি ছিল না, কিন্তু আরশির অনুরোধে সে রাজি হতে বাধ্য হয়। পরিশেষে নির্জনা, অর্ক, আরশি এবং মাহের তাদের বাসার পাশে একটা শপিং মলে যাওয়ার জন্য রওনা হয়। শপিং মলটা কাছাকাছি হওয়ায় 4 জন পায়ে হেঁটেই রওনা হয়। শপিং মলের সামনে পৌঁছে আরশি রাস্তার অপর প্রান্তে হাওয়াই মিঠাইয়ের একটা ফেরিওয়ালা দেখতে পেয়ে উচ্ছ্বাসিত হয়ে আরশি বলে, হাওয়াই মিঠাই আমি খাবো। রাস্তায় যা দেখা যায় সব খাওয়া চাই। তোমার এই খাই খাই স্বভাবের জন্য কোনো দিনে ওজন কমবে না, আর বিয়েও হবে না। অর্কর কথা শুনে প্রথমবার আরশির মন খারাপ হয় এবং কোনো জবাব দেয় না। এদিক আরশিকে কেউ এমন কথা বলেছে এই ভেবে মাহেরের রক্ত গরম হয়ে যায়। সে নিজেকে শান্ত করে বলে, প্রয়োজন নেই। বলে আরশি নিজের মতো রাস্তা পার হওয়া শুরু করে। অর্ক ব্যস্ত হয়ে মাহেরকে বলে, আরশি ঠিক মতো রাস্তা পার হতে জানে না, আপনি যান। যেতে তো মাহেরও চায়, কিন্তু নির্জনা ও অর্ক একা থাকবে তাই সে ইতস্তত করে। এদিকে আরশি সত্যি ছোট থেকে এক রাস্তা পার হতে পারে না। সে 1 পা এগিয়ে যায় তো 2 পা পিছিয়ে যায়। নির্জনা তার অবস্থা হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।
ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।